আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৪-২৫ সেশনে আসা ফিজিক্স কোশ্চেনের সলভিং ক্লাস নিয়ে আসলাম। তো এটা হচ্ছে শিফট 2 এর কোশ্চেন। তো শুরু করে দিই। তো এই যে স্লাইডটা বানানোর জন্য আমি উদ্ভাসের রাজশাহী কোশ্চেন ব্যাংকের সাহায্য নিয়েছি আর কি। তো দেখো শুরু করে দিই। প্রথম কোশ্চেন কি বলছে? একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 100 ওহম, 300 ওহম, 24 ওহম এবং 60 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? ভারসাম্য অবস্থায় আসবে। ঠিক আছে। তো দেখো এখানে বলছে এখানে 4টা আমি একটা হুইটস্টোন ব্রিজ এর 4টা বাহুতে 4টা রোধ দেওয়া আছে। এখন চতুর্থ বাহুতে এই বাহুতে এক্সট্রা আরও কত রোধ কিভাবে সংযুক্ত করলে এটা সাম্যাবস্থায় আসবে? তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে R1/R2 ইকুয়াল টু R3/R4, এটা আমরা জানি। তো দেখো আচ্ছা একটু বড় করে লিখি। R1/R2, আচ্ছা আমরা জানি হচ্ছে R1/R2 ইকুয়াল টু R3/R4, এটা আমরা জানি। তো দেখো R1 এর মান কত? আচ্ছা দেখো R1 এর মান কত? R1 এর মান হচ্ছে তোমার 100 আর R2 এর মান 300। তো 100 আর হচ্ছে 300, R3 এর মান কত? R3 এর মান হচ্ছে 24। আর আমরা R4 এর মানটা বের করব যে আসলে কতটুকু প্রয়োজন। ঠিক আছে। তো R4 ইকুয়াল টু কত হয়? R4 ইকুয়াল টু হয় হচ্ছে দেখো 300 গুণন 24/100/100। ঠিক আছে। ওকে। তো যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 হয়। 3 তাহলে থাকে কি 3 ইন্টু 24। 3 24 কত? 3 24 হচ্ছে তোমার 72 নাকি 48? 72 হয় মনে হয়, দেখি তো। 72 ওহম। তার মানে 72 ওহম। আগে ছিল 60। তাহলে দরকার কত? 72 ওহমের দরকার সাম্যাবস্থায় থাকার জন্য। তাহলে আরও 12 অ্যাড করতে হবে। সেটা কিসে অ্যাড করতে হবে? শ্রেণীতে। তাহলে উত্তর হবে বি। উত্তর হচ্ছে বি। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে? 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি পাতলা উত্তল লেন্স 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তুর বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। যদি 6 সেন্টিমিটার পুরুত্ব ও 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাচের পাত প্রতিবিম্বের পথে স্থাপন করা হয় তবে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কি পরিবর্তন হবে? ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনে দেখো সূত্রটা হচ্ছে, আমি সূত্রটা আগে লিখি। সূত্রটা হচ্ছে তোমার কতটুকু পরিবর্তন হবে আমরা মনে করে ধরি এক্স পরিমাণ পরিবর্তন হবে। এক্স পরিমাণ পরিবর্তন হবে। ঠিক আছে। পরিবর্তন হবে। তাহলে এক্স ইকুয়াল টু সূত্রটা হবে টি গুণন 1 মাইনাস 1 বাই এটা হচ্ছে মিউ, 1 বাই মিউ। এখানে এই যে টি এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে তোমার দেখাই। টি এর পরিচয় হচ্ছে এই যে পুরুত্বটা হচ্ছে টি এর পরিচয় হচ্ছে টি ইকুয়াল টু পুরুত্ব এবং এই যে মিউ এর পরিচয় হচ্ছে প্রতিসারাঙ্ক। ঠিক আছে। এটা বানানো হচ্ছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, প্রতিসারাঙ্ক না, প্রতিসরণাঙ্ক।
নাঙ্ক, প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। তো ওকে, তো দেখো এই ম্যাথটায় এই যে উপরের যে বিষয়গুলো আছে, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি পাতলা উত্তল লেন্স এত দূরত্বে রাখা হয় বস্তুটির প্রতিবিম্ব তৈরি করে। এই যে অংশটুকু, এই অংশটুকুর কোনো প্রয়োজনই নাই, এই অংশটুকুর কোনো প্রয়োজনই নেই। আমাদের কাজ হচ্ছে এখান থেকে, মূলত এখান থেকে শুরু। দেখো বলছে যদি 6 সেন্টিমিটার পুরুত্ব ও 1.5 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট একটি কাচের পাত প্রতিবিম্বের পথে স্থাপন করা হয়, তবে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কী হবে। তার মানে আমরা সূত্র জেনে ফেলছি, সূত্রে কতটুকু পরিবর্তন হবে প্রতিবিম্বের অবস্থানের, সেটা আমরা বের করে ফেলছি, সূত্র দ্বারা বের করে ফেলবো আর কি। তো দেখো আমরা মানগুলা বসাই। যদি পুরুত্ব হয় 6 সেন্টিমিটার আর 1.5 প্রতিসরণাঙ্ক যদি 1.5 হয়, তাহলে কি হয় দেখো, টি এর মান কি, টি হচ্ছে তোমার পুরুত্ব, তাহলে টি এর মান বসাতে 6, আর 1 বাই প্রতিসরণাঙ্ক কত, 1.5, ঠিক আছে, 1.5, তাহলে 6 গুণন 1 - 1.5, এটা দ্বারা কি হয়, আমি লসাগু করি 1.5, তাহলে 1.5 - 1, তাহলে কত হয় 6 গুণন 0.5 বাই 1.5। আচ্ছা, এটা যদি আমরা করি, তাহলে 1.5 দ্বারা আমি যদি ভাগ করি 6কে, কত হয়, 4 হয় নাকি? আচ্ছা, আমি উপরে নিচে 10 দ্বারা গুণ করি, উপরে এবং নিচে এইখানে এবং এইখানে 10 দ্বারা গুণ করি, তাহলে দেখি কী হয়। তাহলে 10 দ্বারা গুণ করলে এখানে হয় 5, এখানে হয় 15 হয়। তাহলে 5 একে 5, 3 × 5 = 15, আবার হচ্ছে 3 × 2 = 6, তাহলে 2 সেন্টিমিটার। এটা কি হবে, 2 সেন্টিমিটার। এই যে প্রতিবিম্বটি লেন্সের দিকে 2 সেন্টিমিটার কাছে আসবে, এটা কিন্তু কাছে আসবে 2 সেন্টিমিটার কাছে আসবে। উত্তর হবে বি, উত্তর বি। বলছে 127 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আমরা কি জানি, আমরা জানি 1 - T2 বাই T1, তাহলে 1 - T2 এর মান কত, কেলভিনে যদি করি তাহলে 27 ডিগ্রি, যেহেতু বলছে এটা হবে T2, এটা T1, তাহলে 27 ডিগ্রি, এটা কি লেখা যায় 300 কেলভিন, আর 127 এটা হচ্ছে T1, তাহলে এটা হচ্ছে 400 কেলভিন, একটা সহজ উপায় কি জানো, সবসময় উপরে ছোটোটা হবে, নিচে বড়টা হবে, ছোট বাই বড়, এটা হবে সহজ উপায়। তাহলে আমি লসাগু যদি করি, গুণন 100 100%, ওকে, তাহলে কি হয় 400, আর এখানে 400 বিয়োগ 300, তাহলে কত হয়, উপরে হয় 100/400, 100/400 গুণন 100টা আমি লিখে নিই। আচ্ছা, গুণন 100টা নিচে লিখে দিই, এখানে গুণ 100 আছে, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্ট, আচ্ছা, এটার সাথে গুণন 100% হবে, 100%, তাহলে এটা 4 দিয়ে কাটলে এখন হচ্ছে 4, আর এটা দিয়ে কাটলে 25, তাহলে 25% উত্তর। 25% কি উত্তর, দেখি তো, উত্তর হচ্ছে 25%। কি উত্তর আছে, 25% হচ্ছে উত্তর, আর উত্তর হচ্ছে বি। ওকে, বি হচ্ছে উত্তর। এবার হচ্ছে একটি সাধারণ ট্রানজিস্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা ইকুয়াল টু এত হলে বিটার মান কত। বিটার মান হচ্ছে, দেখো, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা, এটা হচ্ছে বিটা বের করার সূত্র। তাহলে আলফা এর মান কত, হচ্ছে 0.98, তাহলে 1 - 0.98, তার মানে 0.98
বাই কত হয় 0.02 হয়, 0.02 হয়। তাহলে উপরে যদি 100 দ্বারা উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করলে কত হয় 98/2, উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করলাম, তাহলে কত হয় 49 কোথায় 49 হচ্ছে উত্তর হচ্ছে বি। আচ্ছা বলছে কি পরেরটা, একটি ফোটনের কম্পাঙ্ক এফ হলে ফোটনটির ভরবেগ কত। তাহলে আমরা ভরবেগ যে একটা সূত্র আছে সেটা কি, ভরবেগ পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, ভরবেগ পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এখন আমরা আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে সি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রটাও কিন্তু জানি। তাহলে ল্যামডার মান এখান থেকে বের করি, তাহলে কী হয় ল্যামডার মান সি বাই এফ, এটা কিন্তু দাঁড়ায় ল্যামডার মান সি বাই এফ দাঁড়ায়। তাহলে এখানে ল্যামডার মানটা বসাই দিই, তাহলে কী হয় সি বাই এফ বসাই দিলাম। তাহলে দেখো এটা যদি গুণ করে দিই তাহলে কি হয় এইচ এফ বাই সি, উপরে এইচ এফ নিচে সি, এইচ এফ বাই সি আসে উত্তরে, এইচ এফ বাই সি এটা হচ্ছে সঠিক উত্তর, এইচ এফ বাই সি এটা সঠিক উত্তর। আচ্ছা তো দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসলাম। তো এই কোশ্চেনটা একটু দেখি। দেখো নিচের চিত্রে সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োড দুটির নি ভোল্টেজ যথাক্রমে 0.7 এবং 0.3 হলে 1.5 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। তো দেখো এখানে দুইটা ডায়োড আছে, একটা সিলিকন আর একটা জার্মেনিয়াম। তো এই যে 10 যে মূল যে ভোল্টেজটা, এটা কিন্তু এই দুইটা ডায়োডে ড্রপ করবে, আর এই কারণে এই 10 ভোল্টেজ থেকে এগুলো বিয়োগ হবে, কারণ এই দুইটা ড্রপ করবে ওখানে, আর এগুলো মানে এখান থেকে এই যে মূল যে ভোল্টেজটা থেকে বিয়োগ হবে। তো এগুলো যদি বিয়োগ করি বাদ যাবে, তাহলে বিয়োগ করলে কত হয় 9 ভোল্ট। ভোল্টেজগুলো ড্রপ করার পর যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে 9 ভোল্ট। আচ্ছা কি বলছে কত এই 1.5 কিলো ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, তাহলে কি আই ইকুয়াল টু ভি বাই আর এটা আমরা লিখতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর এটা আমরা লিখতে পারি। আচ্ছা ভোল্টেজের মান হচ্ছে তোমার ভোল্টেজের মান যদি আমি লিখি, আমরা বের করছি কত 9 বের করছি না, এই যে 9 আর আর এর মান কত 1.5 এটা হচ্ছে কিলো ওহম, তার মানে 10 টু দি পাওয়ার কিউব এটা গুণ হবে। আচ্ছা তাহলে কত হয়, এটা দিয়ে কাটলে কত হয় 9কে যদি আমরা যদি আচ্ছা যদি হিসাব করি 2 4 হয় নাকি 4 না 4 হয় না 6 হয় 6 গুণন এই 10 টু দি পাওয়ার যে কিউবটা উপরে গিয়ে 10 টু দি পাওয়ার -3 হবে, তাহলে 6 ইন্টু 10 টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে কত হয় এটা আমরা কি লিখতে পারি 6 মিলি অ্যাম্পিয়ার, কারণ 10 টু দি পাওয়ার -3 আছে, এটার কারণে মিলি অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে উত্তর হবে 6 মিলি অ্যাম্পিয়ার। কই উত্তর হচ্ছে উত্তর এ। আচ্ছা পরের যে কোশ্চেনটা এখানে বলছে একটি কণার উপর F = এত নিউটন বল প্রয়োগের ফলে আর এত মিটার সরণ হয় প্রযুক্ত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে আমরা কি জানি W = F S ডট গুণ সোজা ডট গুণ, তাহলে F এর মান কত, F এর মান হচ্ছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ গুণন 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে কত হয় ডট গুণ করি, ডট গুণ তো সবাই পারো, তাহলে কত হয় দেখো 6 গুণন 2 যোগ -3 গুণন -2 যোগ 3 গুণন 1, পরে আমরা 6 2 12 যোগ
3 দুগুণে 6 মাইনাস মাইনাস প্লাস 3 একে 3, তাহলে কত হয় 21, 21 হয়তো 21 তো আছে উত্তরে, ডি হবে সঠিক উত্তর। তো দেখো এই কোশ্চেনটাই দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব 2.5 একক, ওই গোলকে সঞ্চিত চার্জের পরিমাণ কত? তাহলে আমরা কি জানি তল ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আমরা যেহেতু আমাদের কাছে চার্জটা চাওয়া হয়েছে তাহলে কিউ ইকুয়াল টু সিগমা, এটা আমরা লিখতে পারি। তো সিগমার কত মান কত দেওয়া আছে, সিগমায়ের মান এই যে 2.5 দেওয়া আছে সিগমায়ের মান, আর এর মান কী বের করব, এর মান তো দেওয়া নাই, বাট এই যে 4 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, 4 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা 4 মিটার, আমরা গোলকের ক্ষেত্রফল কি জানি 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার কত 4 মিটার না, 4 মিটার যদি হয়, আচ্ছা 4 স্কোয়ার, এটাকে সেন্টিমিটার রাখবো, আর সেন্টিমিটার দিয়ে করে দেখি আসলে কি হয়। আচ্ছা 4 পাই আর স্কোয়ার এটা যদি হয় তাহলে কত হয় দেখো, হ্যাঁ সেন্টিমিটার রাখি, দেখো এই আড়াই ইন্টু 4 কত হয় 10, আর পায়ের মান 3.1416 গুণন 4 4 16, তাহলে আমরা যদি 10কে 3.1416 দ্বারা গুণ করি তাহলে 31.4 হয়, ওটা আর না লিখি 31 লিখি, আর 16, তাহলে 31 গুণন 16 কত হয়, 31 গুণন 16 আমরা করি, 31 গুণন 16 তাহলে কত হয় 6 কে 6 3 6 18 শূন্য 31, তাহলে কত হয় 694, 496, 496, দেখো কাছাকাছি একটাই অপশন আছে সেটা হচ্ছে 502, 502 কিন্তু কাছাকাছি অপশন। কম আসার কারণ কি, কম আসার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে পায়ের মানটা পুরোটা নেইনি, আমরা কাছাকাছি একটা মান নিয়েছি, যার ফলে 496 আসছে, আমরা সেই কাছাকাছি অনুমান দ্বারা বুঝতে পারছি যে 502 হবে উত্তর। এরকম ক্যালকুলেশন যদি এটা খুব কঠিন হয় তোমরা কাছাকাছি মান ধরে নেবে, তাহলে মনে করো যে পারবে। বলছে কি পরেরটা, নিচের কোনটি সঠিক নয়, সঠিক নয় হচ্ছে দেখো এক্স রশ্মির দ্রুত এক্স রশ্মির দ্রুত শূন্যস্থানে আলোর দ্রুতির সমান, হ্যাঁ রাইট, এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এটা হবে না, তাহলে এটা সঠিক উত্তর। পরেরটা হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে, তাহলে জি ইকুয়ালটা আমরা কি জানি জিএম বাই আর স্কোয়ার, যদি ভর এবং ব্যাসার্ধ 3 গুণ করা হয় তাহলে ভর 3 গুণ করলাম, ব্যাসার্ধকেও 3 গুণ করলাম, 3 আর করলাম তো 3 গুণ করা হলে পরিবর্তিত যে অভিকর্ষ ত্বরণটা কত হবে, তাহলে আমরা লিখি উপরে জি 3m বাই 9 আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে 3কে 9 দিয়ে কাটি 3, তাহলে কত হয় ওভারঅল জিএম বাই 3 আর স্কোয়ার। দেখো এইটুকু কিন্তু সেমই আছে, বাট নিচে একটা 3 হয়েছে, তাহলে কতটুকু পরিবর্তন হবে 1/3 ইন্টু এটার মান কি, এটার মান হচ্ছে জি, তাহলে আমরা কি লিখতে পারি 1/3 গুণন জি, 1/3 গুণন জি হচ্ছে এই যে বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরের কোশ্চেনটা, একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করা হয় তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হবে, তাহলে আমরা কি জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাই না, বলছে একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করা হয় তাহলে বিভব শক্তি কি পরিবর্তন হবে, তাহলে ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে যে দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করি তাহলে কি হবে হাফ কে দ্বিগুণ করি নাকি, তাই 2x সংকুচিত করলাম দ্বিগুণ, তাই না, বা প্রসারিত করলাম দ্বিগুণ, তাহলে কত হয় হাফ 2 কে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, তাহলে কত হয় দেখো
এই যে এইটা এগুলো কিন্তু সেম আছে, তাহলে 4 গুণ হয়েছে না? 4 গুণ হয়েছে কি না? এইটুকু এবং এইটুকু সেমই তো, 4 গুণ হয়েছে না? তাহলে 4 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে 4 ইন্টু ইপি, এটা তাহলে 4 গুণ হয়েছে, 4 গুণ কই? 72। গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি। আচ্ছা, গতিশক্তি ও ভরবেগের সমীকরণ কি? ইউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা জানি। তো এখানে যদি 2m এটা তো কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট ধরি, এটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে ইকে সমানুপাতিক পি স্কোয়ার এটা লিখতে পারি। আমরা যদি ইকে যদি মনে করো ওয়াই ধরি আর পিকে যদি এক্স ধরি, তাহলে এটা কিসের সমীকরণ তোমরা জানো? পরাবৃত্ত সমীকরণ। পরেরটা বলছে কি, একটি স্থির বস্তুর ভর 22,000 কেজি, একটি বল এত সেকেন্ড বস্তুটির উপর কাজ করায় বস্তুটি এত বেগ প্রাপ্ত হলে তার বলের মান কত? তাহলে বলের মান আমি কি জানি? আমরা বলের মান জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে ভর কত? 22,000 গুণন এর মান কত? আমরা কি জানি? ডেল ভি বাই টি। তাহলে দেখো 22,000 গুণন বেগের পরিবর্তন কত? 13.6 বাই টি, 10 সেকেন্ডে নাকি? এই 10.5 সেকেন্ডে, 10.5 সেকেন্ডে। তাহলে কাটাকাটি করি কত হয়? যদি কাটাকাটি করি বিষয়টা কেমন হয়? আচ্ছা দেখো, এখানে আমরা অপশনটা দেখি, অপশন যদি একটু দেখি তাই কিন্তু বুঝতে পারবা কীভাবে আমি বলি। দেখো এইখানে 22,000, তাই না? 22,000, আর এইখানে অবশ্যই একের থেকে বেশি হবে, কারণ উপরে বড় নিচে ছোট। এইখানে অবশ্যই একের থেকে বড় কিছু একটা হবে, এইখানে অবশ্যই একের থেকে বড় কিছু একটা হবে। তাহলে একের থেকে বড় 1 পয়েন্ট সামথিং, তাহলে একের থেকে যদি বড় হয় তাহলে 22,000 থেকে বেশি হবে, 22,000 থেকে বেশি হবে। তাহলে 22,000 থেকে বেশি অপশন কই আছে? একটাই আছে, 22,000 থেকে বেশি। পরেরটা বলছে কি, একটি 2 কেজি ভরের একটি ব্লককে একটি অনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? গতি ও ঘর্ষণ গুণাঙ্ক এত। আচ্ছা, ও যদি ঘর্ষণ যে একটা বল, এই ঘর্ষণ বলটা যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু ওর বেগ প্রাপ্ত হবে। আর যেই ঘর্ষণ বল আছে ওই বলে যদি সামনের দিকে আগায় তাহলে কিন্তু সমবেগে চলবে। আবার বলি, যদি ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে পারে তাহলেই ও একটা বেগ প্রাপ্ত হবে। আর যদি ঘর্ষণ বলের সমানে যদি বল দেয়, ঘর্ষণ বলের সমানে যদি একটা বল দেয় তাহলে কিন্তু ও সমবেগে চলবে। তাহলে ঘর্ষণ বলটা বের করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো ঘর্ষণ বলটা হচ্ছে কত বলে, আচ্ছা আমি এফ দিয়েই করি কারণ আমরা তো এফ বের করবো, আর ঘর্ষণ বলের সমানে গেলে আর কি, ঠিক আছে? তো সেটা হচ্ছে মিউ আর। তাহলে মিউ এর মান কত? 0.1, আর আর মানে কি? এমজি। তাহলে 0.1 ইন্টু মিউ এর মান হচ্ছে এটা মিউ এর মান। এম এর মান কত? 2, এম এর মান হচ্ছে 2 এবং 9.8, তাহলে কত হয়? 0.1 গুণন 19.6, তাহলে কত হয়? 1.96 নিউটন। 1.96 নিউটন হচ্ছে উত্তর, হচ্ছে সি, উত্তর সি। পরেরটা, একটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষণে তীর দুটির মধ্যবর্তী দূরত্ব এত। আচ্ছা, এটা হচ্ছে এর মান। চিরের সমান্তরালে এত দূরত্বে পর্দায় স্থাপিত পর্দায় ডোরা সৃষ্টি করা হলো। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য এত হলে দ্বাদশ উজ্জ্বল জোড়ার দূরত্ব কত হবে? তাহলে আমরা বলছি কি, দ্বাদশ উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে, অর্থাৎ এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে? আমরা কি জানি সূত্র? এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। তাহলে এন এর মান কত? মানে দ্বাদশ বের করতে বলছে, তাহলে 12 গুণন ল্যামডার মান কত? ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা
3100 মানে গুণন অ্যাংস্ট্রমে আছে যেহেতু, তাহলে 10⁻10 যেহেতু অ্যাংস্ট্রমে আছে মিটারে নিলাম। এবং ডি এর মান কত, এই যে 1 মিটার, আর এ এর মান কত 0.4 মিলিমিটার। 1 মিটার ডি এর মান, 0.4 মিলিমিটার হচ্ছে এ এর মান। 0.4কে আমরা 10⁻4 যদি লিখি তাহলে এটা মিটারে যায়, 0.4 মিলিমিটার আছে, আমি 4 × 10⁻4 লিখলাম, এটা মিটারে চলে গেল, একই কথা। আচ্ছা, যদি কাটাকাটি করি, এটা 3 × 12, 3 দিয়ে কাটলাম, তাহলে কত হয় 3100 গুণন 3 কত হয়, 3100 গুণন 3 কত হয়, 3100 গুণন 3 যদি কত হয়, তা হচ্ছে 62 আর হচ্ছে তোমার 93 হয় মনে হয়, 93 হয়, 9300 গুণন 10⁻⁻4, এটা উপরে গিয়ে +4 হবে, তাহলে উপরে হয় কত 10⁻10, আর উপরে 10⁻+4 কত হয় -6, 10⁻6, তাহলে কত হয়। আচ্ছা, এখানে এই দুইটা শূন্য মিলে হবে কিন্তু 2, এই দুইটা শূন্য মিলে হবে 2। আচ্ছা, এই দুইটা শূন্য মিলে হবে 2, তাহলে 93 গুণন 10⁻⁻4, কারণ এই যে দুইটা শূন্য আছে, এই দুইটা মিলে 2 হবে, তাহলে 93 গুণন -4 মানে কি লিখতে পারি, 9.3 গুণন -3, এটা লিখতে পারি, তাহলে 9.3 মিলিমিটার, এটা আমরা লিখতে পারি 9.3 মিলিমিটার। উত্তর হচ্ছে অ্যান্সার সি। বলছে কি 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তো স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র হচ্ছে L = N∅/I। এই ফাইয়ের মান হচ্ছে, ফাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স, এই চৌম্বক ফ্লাক্সটা হচ্ছে ফাই, আর এন হচ্ছে পাক সংখ্যা 200, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ, সবাই জানো। আচ্ছা, আদান দিয়েছে, একটু ওয়েট করি। তো দেখো এবার, তো আমরা মানটা বসাই দিই। দেখো তাহলে পাক সংখ্যা 200 নাকি, 200 হচ্ছে পাক সংখ্যা, আর ফাইয়ের মান হচ্ছে 0.02 ওয়েবার, 0.02 ওয়েবার, এবং হচ্ছে এই যে আর 200 পাক সংখ্যা এই যে, এবং 1 এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে 200কে যদি আমরা 0.02 দ্বারা গুণ করি তাহলে কত হয়, এই দুইটা শূন্য আর 0.02 এটা উঠে যাবে, তাহলে হয় 4, আর নিচে এক তো কোনো ভ্যালু নাই, তাহলে 4 হচ্ছে উত্তর, 4 হচ্ছে উত্তর, 4 আছে, অ্যান্সার সি হচ্ছে উত্তর। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখো একটি গ্যাসের আয়তন 50 মিলিলিটার, তাপমাত্রা 300 কেলভিন, যদি চাপ অপরিবর্তিত থাকে, তাপমাত্রা 600 কেলভিন 600 কেলভিন করা হয়, তাহলে নতুন আয়তন কত হবে। তাহলে আমরা কি জানি, V1/T1 = V2/T2। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 500, আর T1 এর মান 300, তাহলে V1 এর মান 500, T1 এর মান 300, এবং হচ্ছে T2 এর মান কত 600, আমরা V2 এর মান বের করব। তাহলে দেখো এই শূন্য কাটাকাটি, এই 3 দুগুণে 6, 2, তাহলে এই যে 2 গুণন 500, আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি, তাহলে 500 গুণন 2, 500 গুণন V2 এর মান কত, 500 গুণন 2, 500 গুণন 2 কত হয় 1000, 1000 তোমার হচ্ছে মিলিলিটার অথবা 1 লিটার। দেখো তো আছে কিনা, এই 1 লিটার কিন্তু অপশনে আমাদের আছে। তো দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, একটি ইস্পাতের তারের ব্যাস 0.24 সেন্টিমিটার, তারটিতে 3.6 কেজি ভর ঝুলানো হলে পীড়ন কত। তো আমরা কি জানি, পীড়ন P = F/A, এটা আমরা জানি। তো এখন F এর মান তো সরাসরি দেয়া নাই, তো আমাদের কি করতে হবে, আমাদের F = mg, এটা বসাতে হবে বাই A। দেখো এই m এর মান তো দেয়া আছে, আর g এর মান তো আমরা জানি, আর
এ এর মানও সরাসরি দেওয়া নাই, বাট আমরা পাই আর স্কোয়ার দ্বারা এর মানটা বের করে ফেলতে পারি। তো এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ না। আমরা 2 দ্বারা ভাগ করলেই আমরা তোমার ব্যাসার্ধটা পেয়ে যাই। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.12 সেন্টিমিটার। তো আমরা মান বসাই, এম এর মান কত? 3.6, আর জি এর মান হচ্ছে 9.8, এবং হচ্ছে পাই এর মান কত? 3.1416, এবং হচ্ছে আর এর মান কত? আর এর মান বের করছি 0.12 সেন্টিমিটার। 0.12 সেন্টিমিটার, তাহলে কী লেখা যায়? 0.12 এর মান কত? আমরা একটু লিখি, দেখো 0.12 সেন্টিমিটার মানে কি 12 গুণন 10⁻², এটাই তো সেন্টিমিটার। এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হয়? আবার 100 দ্বারা ভাগ, তাহলে কত হবে? 10⁻⁴ মিটার। তাহলে কি হবে এখানে? তোমার হচ্ছে 12 গুণন 10⁻⁴ হোল স্কোয়ার। ওকে ওকে, তো এখন দেখো নিচে কত হয়। এই একটা কাজ করি আমরা, 3.6 গুণন এই 9.8টাকে হিসাবের সুবিধার্থে 10 ধরি, আর নিচে 3.1416কে 3 ধরি হিসাবের সুবিধার্থে, কারণ আমাদের তো এখানে নাইলে বড় হিসাব হয়ে যাবে, বুঝো নাই? তাহলে 12 স্কোয়ার করলে কত হয়? 144, আর 10⁻⁴কে স্কোয়ার করলে এটা 10⁻⁸ হয়, 8 হয়, কিন্তু 8 হয়। আচ্ছা দেখো, এই 10 গুণন 3.6 মানে কি? 36 না? 10 গুণন 3.6 মানে কি? 36। আর এখানে 3 গুণন 144, নিচে 3 গুণন 144 ইন্টু 10⁻⁸। 3 গুণন 144 ইন্টু -10⁻⁸ গুণন 10⁻⁸ গুণন। দেখো 36কে যদি 136 আর 144-এ কাটলে 4×36 হচ্ছে 144, তাহলে এখানে 3 × 4 = 12, 3 × 4 = 12, নিচে হয় 12 গুণন 10⁻⁸, আর উপরে 1 থাকে, ঠিক আছে, 1 থাকে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় তোমার 8 ইন্টু 10⁻⁶ হয় না, -6 না, তো এই -8টা তো উপরে উঠে +6 হয়ে যাবে, তাহলে এটা উত্তর হয় হচ্ছে, দেখো 8 ইন্টু 10⁻⁶। এখন কথা হচ্ছে, আমি তো এক্স্যাক্ট যে ভ্যালুটা ওইটা তো আমি নেই, তাই আমার 8 ইন্টু 10⁻⁶ আসছে। দেখি কাছাকাছি কোনো মান আছে কিনা। এই যে 7.8 ইন্টু 10⁻⁶, আর আমার আসছে 8 ইন্টু 10⁻⁶, ওই কাছাকাছি আর কি, যেহেতু আমরা কাছাকাছি মান নিয়েছি আর কি, এর কাছাকাছি তো এইটাই, এছাড়া তার নাই, দেখতে পারো। আচ্ছা, পরেরটা কি বলছে? একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টি ফোঁটা তার গায়ে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে পড়বে। তাই আমরা কি জানি? tan θ = ভি হচ্ছে তোমার, ভি হচ্ছে কার বেগ? ম্যানের বেগ, মানে মানুষের বেগ, আর ভি রেন, এটা আমরা জানি। তাহলে tan θ কত? 60 ডিগ্রি কোণে পড়লে, তাহলে tan 60 ডিগ্রি = আমাদের এই মানুষের বেগটাই বের করতে বলছে, আর রেইনের বেগটা তো আমরা জানি কত? 6। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3, আর ভি ম্যান বাই 6, তাহলে ভি ম্যানের মান কত হয় ওভারঅল? ভি ম্যান = 6 গুণ √3
ইকুয়াল টু 6√3, এটা হচ্ছে এককটা কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে 6√3, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এখন কথা হচ্ছে পড়ছে একটি তামার তারের প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার, ব্যাসার্ধ এত এবং রোধ এত, যদি তারটিকে সমানভাবে টেনে দৈর্ঘ্য 4 গুণ করা হয় তাহলে অপরিবর্তিত 4 গুণ করা কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে আপেক্ষিক রোধ কত শতাংশ পরিবর্তিত হবে? আচ্ছা, আপেক্ষিক রোধ নির্ভর করে তাপমাত্রা ও উপাদানের উপর। আপেক্ষিক রোধ নির্ভর করে তাপমাত্রা ও উপাদানের উপর, মনে রাখবা। আপেক্ষিক রোধ নির্ভর করে তাপমাত্রা ও উপাদানের উপর। এখানে অনেক পরিবর্তন করা হয়েছে, বাট তাপমাত্রা এবং উপাদান এটা সেমই আছে, তাহলে তো লাভ নাই, অপরিবর্তিত থাকবে, মানে 0% পরিবর্তন হবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বলছে কি 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 210 গ্রাম ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎবেগ কত? আচ্ছা, বলছে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 210 গ্রাম ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎবেগ কত? তাহলে প্রথমে আদিতে এদের বেগ 0 ছিল, তাই না? পরবর্তীতে এদের একটা বেগ প্রাপ্ত হয়েছে, যেহেতু বন্দুক বেশি বড় জিনিস তাই আমি বড় হাতের দিয়ে প্রকাশ করলাম এবং ছোট হাতের দিয়ে আমি গুলিটাকে প্রকাশ করলাম। তাহলে যেহেতু আদিতে এদের বেগ 0 ছিল তাই আদিতে 0, পরবর্তীতে এরা বেগ প্রাপ্ত হবে। তাহলে এটা হচ্ছে বন্দুক, এটা হচ্ছে গুলি। ঠিক আছে। তাহলে আমাদের কী দেয়া আছে? আমাদের বন্দুকের ভর দেয়া আছে, আর গুলির ভর দেয়া আছে এবং গুলির বেগ দেয়া আছে, বন্দুকের পশ্চাৎবেগ, অর্থাৎ এইটা আমরা বের করব। তাহলে আমরা যদি একটাকে এক পাশে আনি, অন্য পাশে আনলে তাহলে mv ইকুয়াল টু মাইনাস, এটা লেখা যায় না? তাহলে কি হচ্ছে v ইকুয়াল টু মাইনাস mv বাই m। তাহলে m এর মান কত? এটা হচ্ছে গুলির হচ্ছে 210 গ্রাম, এটা হচ্ছে গুলির ভর কই 210 গ্রাম, কেজিতে নিলে ভাগ 1000 গুণন বেগের মান কত? বেগ কই 100 মিটার পার সেকেন্ড, গুণন 100 বাই বন্দুকের ভর কই 3 কেজি, 3 কেজি। এই দুইটা কাটাকাটি, এই দুইটা কাটা, এইটা কাটা, এই 3 আর এই 21 7, তাহলে -7 হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস দ্বারা পশ্চাৎবেগ বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে 7 কই, উত্তর হচ্ছে বি, উত্তর বি। পরেরটা বলছে কি ডি ব্রোগলির সমীকরণ অনুসারে বলছে কি একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়ই ডি ব্রোগলির তরঙ্গদৈর্ঘ্যের সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য? আচ্ছা, আমরা যদি একটু দেখি, তো দেখো কোশ্চেনটা যদি আবার পড়ি, বলছে কি একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়েরই ডি ব্রোগলির তরঙ্গদৈর্ঘ্য সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে আমরা ডি ব্রোগলির সমীকরণটা কি জানি? ল্যামডা ইকুয়াল টু h/mv, এটা হচ্ছে ডি ব্রোগলির সমীকরণ, এটা আমরা জানি। তো দেখো বলছে একটি ইলেকট্রন ও একটি প্রোটনের উভয়েরই ডি ব্রোগলির তরঙ্গদৈর্ঘ্য সমান, তার মানে তরঙ্গদৈর্ঘ্য সমান, এই জিনিসটা সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো, তরঙ্গদৈর্ঘ্য যদি সমান হতে হয়, আচ্ছা আমরা মনে করো দুটো লিখলাম, তরঙ্গদৈর্ঘ্য যেহেতু সমান তার মানে h/m ইলেকট্রন আর হচ্ছে এটা ইলেকট্রনের ক্ষেত্রে
ইকুয়াল টু এইচ বাই প্রোটন 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 যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সমান বলছে। তো এখন দেখো এইচ এইচ এই জিনিসটা তো কনস্ট্যান্ট, এইচ তো কনস্ট্যান্ট, এই দুইটা নিয়ে তো আমাদের ঝামেলা নাই। বাট এই দুইটাকে তো আমরা সমান লিখছি এবং উদ্দীপকেই কিন্তু সমান বলে দিছে। দেখো বলছে তরঙ্গ দৈর্ঘ্য সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান বলে দিছে। যে তরঙ্গ দৈর্ঘ্য সমান বলছে তাহলে আমরা এইটা যদি সমান, তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এইচ তো কনস্ট্যান্ট, এইচ তো কনস্ট্যান্ট, এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। এখন সমান যেহেতু উদ্দীপকে বলেই দিয়েছে, তার মানে এইচ যেহেতু কনস্ট্যান্ট, ওটা দিয়ে আমার কথা নাই। এই দুইটা সমান হতে হবে, এই দুইটা সমান হলে তো উদ্দীপকের সাথে মিলে যায়। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ভরবেগ, এই দুইটা ভরবেগ, তার মানে এদের ভরবেগ সমান। এই ভরবেগ সমান হলেই সমীকরণ সমান হয়ে যাবে। তাহলে দেখো উদ্দীপকে ভরবেগ সমান আছে কিনা। এই দেখো ইলেকট্রন ও প্রোটনের ভরবেগ সমান, এটা সমান হলেই কিন্তু সমীকরণটাই সমান হয়ে যাবে। তো পরে বলছে কি নিচের বর্তনীটি কোন লজিক গেটের সাথে সমতুল্য। আচ্ছা দেখো আমরা যদি বর্তনীটা একটু দেখি, আমরা এখানে যদি এ দেই আর এটা যদি বি দেই তাহলে কি হয় দেখো, এখানে কি হয় অর গেট, তাহলে এ যোগ বি, এ যোগ বি, এ প্লাস বি। আর এখানে আছে নট আছে যেহেতু, তাহলে এখানে বসে কি হবে, এখানে এ প্লাস বি বার। তাহলে এটা কিসের সমান দেখো, এ বি, এটা এ প্লাস বি বার, এটা কিসের মতো, নরের মতো না, নরের মতো। তাহলে নর, নর হচ্ছে এই 2 নম্বর অ্যান্সার, নর নর। পরেরটা হচ্ছে কি শূন্য স্থানে আলোর বেগ এত হলে প্রতি স্মরণাঙ্ক, এত প্রতি স্মরণাঙ্কের একটি তরলে আলোর বেগ কত। এত প্রতি স্মরণাঙ্কের তরলে একটি তরলে আলোর বেগ কত। তাহলে আমরা কি লিখতে পারি, মিউ মিউ ইকুয়াল টু সি এ বাই সি বি, সিবি। তাহলে এটা হচ্ছে প্রতি স্মরণাঙ্ক, প্রতি স্মরণাঙ্ক মিউ, মিউর মান কত দেওয়া আছে 1.5, 1.5। আর তোমার সিএ বাতাসে আলোর বেগ কত দেওয়া আছে 3 × 10⁸, 3 × 10⁸। এবং সিবি, সিবি এর মান বের করতে বলছে, তরলে আলোর বেগ, এটা আমাদেরকে বের করতে বলছে, সিবি, সিবি আমাদের বের করতে বলছে। তাহলে সিবিটা যদি আমি এক পাশে রেখে তোমার 1.5টাকে যদি 3 × 10⁸ নিচে নিয়ে আসি, সমস্যা হবে না। তাহলে 3কে 1.5 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয়, গুণন 10⁸, এটা নাকি উত্তর, 2 × 10⁸। আচ্ছা এ তো উত্তরে আছে, এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরেরটা দেখি, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। বলছে একটি বস্তুর স্মরণ ও সময়ের সম্পর্ক এত দ্বারা প্রকাশিত হলে বস্তুটির প্রাথমিক বেগ কত। আমরা জানি বেগ বের করতে হলে স্মরণকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে বেগ বের হয়ে যায়। তাহলে বেগ ইকুয়াল টু dx বাই dt, একবার ডিফারেন্সিয়েশন করব সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, এটা যদি করি তাহলে কি হয়, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় 10t হয়, ডিফারেন্সিয়েশন তোমরা পারো আশা করি, 10t হয়। আচ্ছা আমরা x এর মানটাকে লিখে নিই উপরে, x এর মানটা একটু উপরে লিখি, x ইকুয়াল টু 5t² যোগ 2t প্লাস 3। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করি স্মরণকে সময়ের সাপেক্ষে করলাম, তাহলে কত হয় ডিফারেন্সিয়েশন করলে 10t যোগ যোগ 2। তাহলে যদি এখন মান বসাই, বলছে কি প্রাথমিক অবস্থায় বেগ, প্রাথমিক অবস্থায় বেগ। তার প্রাথমিক অবস্থায় তোমার টি কত থাকে, প্রাথমিক অবস্থায় টি থেকে 0, তাহলে টি এর মান 0 যোগ 2, তাহলে কত হয় 2 হচ্ছে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। তো উত্তর শেষ। এই তো আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামনে যদি অন্যান্য ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।